বাংলা থেকে পাবে তো। এই আটকাচ্ছে কেন? আরএসএস বলছে, মোহন ভাগবত বলছে, বিজেপি বলছে, মোদী বলছে না অমিত শাহ বলছে? কার কথা শুনে আটকাচ্ছে? এটাও তো খুঁজে বার করতে হবে। আর খোঁজার চেষ্টা নওশাদ করছে বলেই আমার নামে, আমাদের কর্মীদের নামে একাধিক মামলা দিচ্ছে। আর অন্যজন যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে একটা কথা বলছে না তারা, যে কেন আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়া হলো? পার্টি বলে মামলা দেওয়া হলো। আমরা দেখলাম যে ভাঙড়ে আপনাদের ছেলেদের পুলিশ লাঠিচার্জ করলো, পুলিশ বাধা দিল, পুলিশ লাঠিচার্জ করলো এবং পুলিশ তাদের নামে মামলা দিল, ইভেন নওশাদ সিদ্দিকীর নামেও মামলা। আমার নামে মামলা নিয়ে যে প্রশ্ন করছেন, বললেন আপনি, উত্তর আমি এখন দেবো না, ধৈর্য ধরুন। আমি এই মামলা নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাবো। কি কি মামলা দিয়েছে, কি কি ধারায় দিয়েছে, সময়ের সাথে সব ডিসক্লোজ করব। সেই দিনটা ভয়ঙ্কর দিন আসছে। বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করা যায়, সারা দেশের বিজেপি ভয় পেয়ে যাবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন এই রাজ্যে আমরা ওয়াকাফ আইন লাগু করতে দেব না, আমি যতদিন আছি এ রাজ্যে ওয়াকাফ আইন লাগু হবে না। কিন্তু তিনি পশ্চিমবাংলায় বলছেন আন্দোলন করো না, তোমরা দিল্লিতে আন্দোলন করো, ইন্ডোরে আন্দোলন করো, রাস্তায় নামো না। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলছেন, আমিও শুনেছি, যে আমাদের রাজ্যে এই আইন লাগু হতে দেব না। তো কেমন ভাবে লাগু হতে দেবে না? শুধু মুখে বলে দিলে তো হবে না, তার জন্য গভর্নমেন্ট কোনো অর্ডার আছে, জিও যাকে বলে, কোনো নোটিফিকেশন এখনো হয়নি। বিধানসভা থেকে রেজুলেশন পাস করানো হয়েছে, বিষয় হয়নি। সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। কিন্তু বলা হচ্ছে যে লাগু হতে দেব না। কিন্তু ওনার কথাটাকে আমি অসম্মান করছি না। তাহলে এই কথাটার গুরুত্বটা কখন হবে? একটা জিও থাকলে, একটা নোটিফিকেশন থাকলে এগুলো করলে হয় না। কিন্তু বলে যাচ্ছেন, বা তৃণমূল কংগ্রেসের যারা বাকি নেতাগুলো আছে এই কথাটা কি তারা কনভে করছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে লাগু হবে না তো হবে না, এটা তো হয় না, এটা সিস্টেম এগোতে হবে। সেই পদক্ষেপগুলো নিচ্ছে না। আর কি তারপরে একটা কি প্রসঙ্গ বললেন? যে দিল্লি থেকে আন্দোলন করো, ইন্ডোরে করো। দেখুন, এইটা একটা অনেক বড়, একটু ব্যাখ্যাটা বড় হবে, শুনতে অসুবিধা নেই তো, ধৈর্য ধরে আমার মাইকটা ধরে রাখবেন। আর দর্শক বন্ধুদের বলবো একটু ধৈর্য ধরে শুনবেন। এখানে আমরা একটু সন্দেহ দেখছি যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, এই রাজ্যে আন্দোলন করো না কেন? বলছি, রাজ্যে কেন আন্দোলন করবে না? নোটবন্দির ব্যাড ইফেক্টের জন্য রাজ্যে আন্দোলন হচ্ছে, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, রাজ্যে আন্দোলন হচ্ছে, আবাস যোজনার ঘরের টাকা দিচ্ছে না, দিল্লির দোষ, রাজ্যে আন্দোলন হচ্ছে, আমাদের রাজ্যের পাওনা দিল্লি দিচ্ছে না, রাজ্যে আন্দোলন হচ্ছে, ইভেন সিবিআই এসে কাউকে না ধরে নিয়ে চলে যায় তার জন্য আন্দোলন রাজ্যে হচ্ছে। এত আন্দোলন রাজ্য হচ্ছে। রিসেন্ট যেভাবে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার যেভাবে জীবনদায়ী ঔষধের দাম বাড়িয়ে দিল, তার জন্য আন্দোলন কোথাও হলো? আমাদের রাজ্যে হলো। আর আমাদের রাজ্যের মানুষের ওয়াকাফ সম্পত্তি লুট হয়ে যেতে পারে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, দরগা থেকে শুরু করে মাজার যেগুলো আছে বা খানকা যেগুলো আছে, মাকবারা আছে, সেগুলো বেহাত হয়ে যেতে পারে। তাহলে আন্দোলন এখানে করতে পারবে না? এটার ভিতরের রহস্যটা কি? রহস্যটা হচ্ছে এটাই। দেখুন, আমি একটা কথা বলি, কারো গায়ে লাগতে পারে এটা। পশ্চিমবাংলা হচ্ছে আন্দোলনের জন্য এই মুহূর্তে সব থেকে উর্বর জায়গা। পশ্চিমবাংলা, কেরালা, আপনার তেলেঙ্গানা, অবিজেপি রাজ্যগুলো আন্দোলন সংগঠিত করার সব থেকে ভালো জায়গা, কারণ এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। তাহলে সেই রাজ্যের মানুষদের, সেই রাজ্যের সরকারগুলোর উচিত হবে কি, যারা এই প্রতিবাদটা করছে তাদেরকে একটা বার্তা দেওয়া যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে তোমরা আন্দোলন করো, বরঞ্চ সেই সরকারগুলোকে আরো সহযোগিতা করা। পশ্চিমবাংলার সরকারের যেহেতু বিজেপি বিরোধী অন্যতম প্রধান মুখ, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তাহলে তো আরো বেশি বেশি করে আন্দোলন করার জায়গা দেওয়া, আন্দোলন করবে সেখানে প্রশাসনকে দিয়ে প্রোটেক্ট করা, বহিরাগত কেউ নিয়ে না এসে এটাকে হিংসা করতে পারে। তার পরিবর্তে আন্দোলন কেন বারণ করছে? এটা একটা রহস্য আছে। যদি এখানে পশ্চিমবাংলায়, যদি কেরলে, যদি আপনার তামিলনাড়ুতে বিজেপির বিরুদ্ধে, তামিলনাড়ুতে অলরেডি আন্দোলন সুন্দরভাবে চলছে, কোনো পুলিশ লাঠিচার্জ করেনি, আমি কেরল তামিলনাড়ুর কথা কোনো শুনতে পাইনি, কিন্তু আমাদের রাজ্যে অলরেডি খবর হয়ে গেছে, পুলিশ আটকাচ্ছে,
আর ভাঙড়ে তার নতুন করে বলছি না, যে ঘটনা ঘটেছে সে সময়ের সাথে সাথে আমি সব উত্তর জনগণকে জানাবো। এখন কয়েকটা দিন আমি অপেক্ষা করছি। যাক, ওয়েস্ট বেঙ্গলে মোক্ষম জায়গা, উর্বর জায়গা, এখানে যদি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করা যায়, সারা দেশের বিজেপি ভয় পেয়ে যাবে, কেন্দ্রের বিজেপি ভয় পেয়ে যাবে, এবং সারা রাত দেশের মানুষ অক্সিজেন পাবে। যারা হিন্দু মুসলমান নির্বিশেষে এই বিলের বিরোধিতা করছে তারা অক্সিজেন পাবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, কোনো জায়গা বাদ যাবে না। এখন আন্দোলন করব কি করব না কি করে একটা রাজ্য এরকম দোনমনো চলছে। এরা আন্দোলন করলে এই ভরসাটা ওখানকার মানুষ পাবে। বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ রাস্তায় নামবে। বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ রাস্তায় নামবে। বাংলায় আন্দোলন হবে, উত্তরপ্রদেশের মানুষ রাস্তায় নামবে। বাংলায় আন্দোলন হবে, হরিয়ানার মানুষ রাস্তায় নামবে। বাংলায় আন্দোলন হবে, উড়িষ্যার মানুষ রাস্তায় নামবে। অবশ্যই আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। তাহলে কি অক্সিজেন পাবে সারা ভারতবর্ষের মানুষ। অর্থাৎ বিজেপি বিরোধী যারা, সে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটকা, কেরালা, যেখানে হোক না কেন সবাই সাহস পাবে। তাহলে এখানে তো বেশি বেশি করে সুযোগ দেওয়া দরকার। তা না করে এখানে আটকাচ্ছে কেন? এইটাই তো বোঝার দরকার আছে। এটাই যদি না মানুষ বুঝতে পারে, তাহলে গিয়ে ওই বাচ্চারা কার্টুন ফাটুন দেখে না, ওই কার্টুন দেখা দরকার। এখানটাই তো টুইস্ট, এখানটাই তো বোঝার জায়গা। কেন আমাদের রাজ্যে আটকাচ্ছে? আমাদের রাজ্যে আটকানোর কারণ এটাই, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত মানুষরা রাস্তায় নামতে চাইছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিভিন্নভাবে আটকাচ্ছে, তাদেরা না সাহস পায় বাংলাকে দেখে। আমরা পশ্চিম বাংলাতে যেভাবে শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে স্মরণে রেখে ওয়াকফের প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছি, ভারতবর্ষের কোন জায়গায় এত বড় মিছিল হয়েছে? জনসমাবেশ অনেক বড় বড় হয়েছে। আমি কি দেখলাম আমাদের সৈয়দ ফ্যামিলি, থান্দাল ফ্যামিলি আমাদের কেরালাতে বিশাল জনসমাবেশ করেছে। কিন্তু আমি বলছি র্যালি, পদযাত্রা এত বড় কেউ করতে পারেনি এখন পর্যন্ত। আরো বড় হবে আশা করছি। আমাদেরটা ফিকে পড়ে যাবে। এত বড় মানুষ রাস্তায় নামবে, এত মাথা রাস্তায় নামবে, এর থেকে কয়েক গুণ বেশি মানুষ রাস্তায় নামবে সময়ের সাথে সাথে। কিন্তু তাহলে এইটা তো সারা ভারতবর্ষে। আমি দিল্লিতে গিয়েছি, এই র্যালির কয়েকদিন পরেই তো দিল্লিতে গেলাম। ওখানে সুপ্রিম কোর্টের চত্বরে দিল্লিতে আমি বছর দুয়েক আগে একটা কনফারেন্সে গিয়েছিলাম। সে সময় একজনের ব্যক্তির সাথে পরিচয় হয়েছিল। তা সে আমার দিকে চেয়ে আছে, আমি তার দিকে চেয়ে আছি। আমি তাকে গিয়ে বললাম, আপনার সাথে কি আমি আগে কোনোদিন কথা বলেছি? যতটুকু ভাঙা ভাঙা হিন্দি বলতে পারি। বলে, হ্যাঁ আপনি তো অমুক জায়গায় কনফারেন্সে এসেছিলেন। ও তখন উনি বললো যে আপনারা কি করেছেন বাঙ্গালে, পুরো একদম ন্যাশনাল মিডিয়ায় খবর হচ্ছে। বলছে हम लोग को थोड़ा ताकत मिला है। আমাকে বলেছে কোর্ট চত্বরে দাঁড়িয়ে বলছি, बोला आप लोग जो रैली निकाले ना, এবং পিসফুল रैली, हम लोग को थोड़ा ताकत मिला है। তো এই যে তাকত পাওয়াটা বাংলা থেকে পাবে, তো এই আটকাচ্ছে কেন? আরএসএস বলছে, মোহন ভাগবত বলছে, বিজেপি বলছে, মোদী বলছেন, অমিত শাহ বলছে, কার কথা শুনে আটকাচ্ছে? এটাও তো খুঁজে বার করতে হবে। আর খোঁজার চেষ্টা নওশাদ করছে বলেই আমার নামে, আমাদের কর্মীদের নামে একাধিক মামলা দিচ্ছে। আর অন্যজন যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, একটা কথা বলছে না তারা, যে কেন আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়া হলো? পার্টি বলে মামলা দেওয়া হলো। আমরা দেখলাম যে ভাঙড়ে আপনাদের ছেলেদের পুলিশ লাঠিচার্জ করলো, পুলিশ বাধা দিল, পুলিশ লাঠিচার্জ করলো, এবং পুলিশ তাদের নামে মামলা দিল। ইভেন নওশাদ সিদ্দিকীর নামেও মামলা। আমার নামে মামলা নিয়ে যে প্রশ্ন করছেন, বললেন আপনি, উত্তর আমি এখন দেবো না, ধৈর্য ধরুন। আমি এই মামলা নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাবো। কি কি মামলা দিয়েছে, কি কি ধারায় দিয়েছে, সময়ের সাথে সব ডিসক্লোজ করব। সেই দিনটা ভয়ঙ্কর দিন আসছে। ভয়ঙ্কর দিন মানে আমি কিছু ঘটিয়ে ফেলবো এরকম ব্যাপার না, মানে আমি মিডিয়ার মাধ্যমে আমি একটু ওই ধৈর্য ধরুন, ওটাও বাংলার মানুষকে জানাবো কি হয়েছে না হয়েছে, কোথায় প্রোগ্রাম ছিল, কি করেছে না করেছে, কাদের ইন্ধনে হয়েছে, কি হয়েছে, এবং আমাদের নামে মামলা দিয়েছে, আমার নামে কটা মামলা দিয়েছে, কি কি ধারা দিয়েছে, কি করেছে, সেইগুলো আমি জানাবো। একটু ধৈর্য ধরুন। আমি একটু শুধু ধীর গতিতে চলছি। আমার লক্ষ্য এখন হচ্ছে বিজেপির বিরুদ্ধে আন্দোলনটাকে সংগঠিত করা। এই বিজেপির বিরুদ্ধে বাংলার ধর্মপ্রাণ মানুষ, হিন্দু মুসলমানকে, দলিত আদিবাসীকে সাথে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত করা।
সেই দিকে আমরা একটু ফোকাসটা আছে। আর সাথে সাথে এই যে ঘটনা আমার সাথে, আমাদের পার্টির সাথে, পার্টির কর্মীদের সাথে, ইভেন আমার নামে, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, আমাদের দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের দলের রাজ্য কমিটির সদস্যদের নামে যেভাবে মামলা দিয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যার কথা শুনে মামলা দিয়েছে, এটা তো কথা শুনেছে লোকাল 3-4টে গুন্ডা মস্তান টাইপের নেতা আছে যারা, তাদের কথা শুনে পুলিশকে দিয়ে মামলা হয়েছে। তো তাদের যদি মনে হয় তাদের কথাতে রাজ্যের পার্টি চলাবে তৃণমূল কংগ্রেস, এর খেসারত গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি দেব, তবে আমি দেবো, একটু ধৈর্য ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তব্য দিতে গিয়ে বললেন, ভাঙড়ের প্রসঙ্গ উল্লেখ করে বললেন, গাড়ির দাম 40 লক্ষ টাকা, কাউকে রিয়াত করা হবে না, সব আদায় করা হবে। রীতিমতো আইএসএফ এর নাম না করে আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে টার্গেট করা হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা জাস্ট বার্তা যদি পৌঁছায় ওনার কাছে, আমি এতটুকুই বলবো, আপনার নিশ্চিতভাবে কোর্ট টিম আছে, কোর্ট টিম পাঠিয়ে ভাঙড়ে ওখানে একটু করা হোক, করুক, উনি নিজের কোর্ট টিম দিয়ে একটু সার্ভে করুক, তদন্ত করুক। ওই শওকত মোল্লা কি বললো, কিছু গুটি কয়েক পুলিশ মিলে কি তথ্য ওপরে পাঠাচ্ছে, ওটা তো ম্যানিপুলেট করে পাঠাচ্ছে। ওটা না করে কটা জিনিস মুখ্যমন্ত্রী নিজে থেকে তার কোর্ট টিমকে দিয়ে চাওয়াক। ভাঙড় থানা, কাশীপুর থানা, ওই দিনের টোটাল সিসিটিভি ফুটেজ, ওই বাইকগুলো কি বাইক ছিল শুনেছি নাকি ওটা খারাপ ভাঙাচুরা বাইক ছিল যেগুলো আগুন লাগিয়েছে। সেই বাইকগুলো ওখানে আসলে কিভাবে এই সিসিটিভি ফুটেজটা বার করুক। দ্বিতীয়, ওই বাইকগুলো অ্যাকচুয়াল কাদের। 3 নম্বর, বাইকে আগুন লাগাচ্ছে এই ফুটেজটা খুঁজুক, তাহলে কারা আগুন লাগাচ্ছে ধরা পড়বে। 4 নম্বর যেটা হচ্ছে, রাজারহাট থেকে আসার এবং কুলটি থেকে আসার এই রাস্তাগুলো থেকে যে সিসিটিভি আছে সেইগুলোকে চেক করা হোক, যে গাড়িগুলো এসেছে গাড়ির নাম্বারগুলো চেক করে কোথা থেকে এসছে না আসছে এটা তদন্ত করুক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমিও বলবো, তো সরকারি যায় গাড়ি বাইকে আগুন লাগাবে কেন যদি সরকারি বাইক হয়? যে বাইকে আগুন লাগিয়েছে না ছাড় পাই, আমিও বলছি অন ক্যামেরা, কিন্তু কে আগুন লাগালো? যখন আগুন লাগিয়ে ধোঁয়া উঠছে তখন আমার দলের নেতৃত্বরা, আমাদের মানুষজন মাঠের মধ্যে, সেসব ভিডিও আমাদের কাছে আছে। তাহলে কে আগুনটা লাগালো? এইটাই তো খুঁজে বার করতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে না তো। মুখ্যমন্ত্রীকে আধারে রেখিয়ে, অর্থাৎ তাকে আসল জিনিসটা না দেখিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ওখান থেকে তোলা তুলে খাচ্ছে যারা, ওখানকার ওয়েটল্যান্ড মুজিয়ে দিচ্ছে, বুঝিয়ে প্রাচীর সময় বাড়ি বানাচ্ছে, আর আমি সেগুলোকে বারবার আটকাচ্ছি, এটা তো রিয়াকশন হতে পারে আমার বিরুদ্ধে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে আধারে রেখে আমাদের সম্পর্কে একটা বাজে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অসত্য তথ্য দিয়েছে, হয়তো আমি মনে করি অসত্য তথ্য দিয়েছে। তাহলে খুঁজে বার করা দরকার, আগুনটা লাগালো কে। একটা বিষয়, শেষ প্রশ্ন যেটা করবো, আপনি সুপ্রিম কোর্টে গেলেন, মামলা করলেন, এবং 2 দিন ধরে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো, কতটা আশা দেখছেন? আমাদের দেখুন লাস্ট হোপ, শেষ আশা হচ্ছে সুপ্রিম কোর্ট। আপনার দুটো কক্ষে, সংসদের দুটো কক্ষে আপনার কি হলো, সংসদের দুটো কক্ষে আপনার বিলকে আইনে পরিণত করার জন্য প্রক্রিয়া শেষ করলো সংখ্যার জোরে। ওখানে বিরোধীদের থেকে যারা বক্তব্য রাখলেন, যে যুক্তি দিলেন, লজিক্যালি যেটা বললেন, সংবিধানকে সামনে রেখে যে কথাগুলো বললেন, একটাও গ্রাহ্য করলো না, সংখ্যার জোরে ভোটাভুটিতে পার করিয়ে নিল। এখন আমাদের লাস্ট আশা, লাস্ট হোপ সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ বিচারালয়। আমরা অনেকে গিয়েছি, অনেকে পিটিশন করেছে, কিন্তু অনেকের নাম এখনো আসেনি। ওটাকে আপলোড করতে হয়, তো ওই টেকনিক্যাল একটু হয়। ভাগ্যক্রমে আমার হয়ে গেছিল। আমার যদি না হতো ফার্স্ট হেয়ারিংয়ে, তাহলে আমার বিরুদ্ধে অনেকজন গালিগালাজ দিত, নওশাদ সিদ্দিকী কোথায় ফাইল করেছে, অনেক চিৎকার করতো। কিন্তু আমি একটু বুঝি যে কাজের মাধ্যমে জবাব দেওয়া। তো সুপ্রিম কোর্টে আমার যে প্রথম দিনের যে লিস্টেড হয়েছে, সেকেন্ড দিনে যে লিস্টেড হয়েছে, লিস্টে আমার নাম ছিল কি ছিল না আপনারা নিশ্চয়ইভাবে দেখেছেন বা দেখিয়েছেন, রিট পিটিশন নাম্বার কত ছিল, তাকে অনেকে কিন্তু করেছে। আমি এটা আপনাকে বলি, অনেকের নাম আসেনি, পরের পিটিশন হয়তো এতে চলে আসতে পারে তাদের নামগুলো। যাকে যেটা বলছি, যে ও 2 দিন ধরে প্রায় ঘন্টা 3 আলোচনা হয়েছে 2 দিনে। তো আলোচনায় যেটা আমাদের দাবিগুলো ছিল, মূল যে দাবিগুলোর মধ্যে 2টো দাবি কিন্তু স্টে অলরেডি হয়ে গেছে। প্রথম একটা দাবি যেটা হচ্ছে, সেটা ওই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেট যে ওয়াকফ বোর্ডগুলো আছে সেইগুলোতে যে নতুন করে যে আইনের মাধ্যমে যে ফরমেশন করতে বলেছে, ওটা এখন করতে পারবে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ওয়াকফ বাই ইউজার,
আমার সহজে যদি বলি মৌখিক হেবাগুলো, মৌখিক দানগুলো, আপনার দাদু তার দাদু 400 বছর আগে বলেছিল এই জায়গাটা আছে, তোমরা নামাজ পড়ো। 400 বছর ধরে নামাজ হয়ে আসছে, মৌখিক বলে দিয়েছে, অফ করে দিয়েছিল। আপনার আমার চার পোস্তে দাদু কি 6 পোস্তে দাদু বলে এসছে এটা কবরস্থান, আমি জায়গাটা আমার কবরস্থানের জায়গা, আমি তোমাদের কবরের জন্য অফ করে দিলাম, কবর দেবে, সে হয়ে আসছে। এইটা সুকৌশলে বিজেপি মুসলমানদের উপকার করতে চাইলেও আইনগুলো তুলে দিচ্ছিল, তুলে দিয়ে ওই কাগজ ওই জায়গাগুলোকে নিয়ে নিতে চাইছিল। 50% ওয়াকআপ প্রপার্টি ওয়াক বাই ইউজার, মানে মৌখিক দানের উপরে চলেছে। এটা সুপ্রিম কোর্ট দ্বারা ভ্যালিড, সেটা তো স্টে লাগিয়েছে। এবার আগামীতে যেগুলো আছে, প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 বছর হতে হবে, আরও যেগুলো আছে সর্বোচ্চ ক্ষমতা কন্ট্রোল ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিয়ে দিয়েছে, এই সমস্ত যেগুলো আরও যেগুলো আনুষঙ্গিকগুলো আছে সেগুলো নিয়ে পরের স্টেপে হিয়ারিং হবে, আশা করছি সেগুলোতে স্টে পড়বে। এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। আমি একটা কথাই বিষয়ে বলবো যে কোর্টে দুটো স্টে হয়েছে বলে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো এরকম ব্যাপার নয়। আমাদেরকে কোর্টের লড়াই কোর্টে লড়ে নেবে আমাদের উকিলরা, এবং মাঠে ময়দানের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকেই লড়তে হবে। আমাদের উচিত হবে এখন বেশি বেশি করে আন্দোলন, প্রতিবাদ মিছিল যাই করছেন সেগুলোকে সংগঠিত করা। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে করবেন, কোনো রকম ভাবে ভায়োলেন্স করবেন না। ঠিক যেভাবে আন্দোলন করলে এই মাথাগুলো কত সেইগুলো দিল্লিতে ইফেক্ট হবে, পজিটিভ ইফেক্ট হবে। আর যদি আপনার মিটিং মিছিলে ঢুকে কেউ হিংসা করে দেয় তাহলে এর নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে দিল্লিতে। তাই অনুরোধ করছি, আমি জানি আপনারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন নেপেছেন, আপনারা কেন অন্যায় করবেন ভাই? তাহলে অন্যায় কেউ করে দিতে পারে, যেমন পুলিশ ঢুকে আমাদের কিছু তৃণমূলের লোক ঢুকে ভাঙড়ে আমাদের বিরুদ্ধে হিংসা করলো, এটাও হতে পারে। বিজেপির নির্দেশ দেবে তৃণমূলকে যত জায়গায় মিটিং মিছিল হচ্ছে সব হিংসা করিয়ে দাও, পুলিশকে দিয়ে হোক করে দিতে পারে। তাহলে আপনাদেরকে সজাগ থাকতে হবে এগুলো থেকে, একদম কারো ফাঁদে পা দেওয়া যাবে না। কেস সুন্দরভাবে দুটো স্টেপ যেটা হয়েছে, দুটো হেয়ারিং যেটা হয়েছে পজিটিভ দিকে এগোচ্ছে। অনুরোধ করবো এটাকে পজিটিভ দিকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে যদি যাই, তার জন্য আমাদের কিন্তু কোনো রকম হিংসায় পা গলানো যাবে না। আর একটা কথা, হিংসা দিয়ে কোনো রকম সমস্যা হয় না। আমি জানি আপনারা হিংসা করবেন না, কিন্তু কারো ফাঁদেও পা দেবেন না। কেউ উত্তেজিত করলে উত্তেজিত হবেন না, কেউ প্রভোগ করলে আপনার সেটাকে অ্যাকসেপ্ট করবেন না, আপনার বলে রিজেক্ট করবেন। আর কেউ যদি আপনার হিংসা করতে চায় সেইগুলো থেকেও আটকাবেন আপনারা, অনুরোধ করছি।